যে লড়াইটা লড়ছি এবং আজকে অন্তত কথা বলতে পারছি, একটা পরিবেশ তৈরি হয়েছে। কবি হাইন শিকদার আমার সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে একজন। সারাক্ষণই আমাদের মধ্যে কথাবার্তা হয়, হাসাহাসি হয়, কারণ এই মানুষটি এত চমৎকার করে কথার পিঠে কথা, শব্দের পিঠে শব্দ জড়িয়ে কথা বলেন যে অনুপ্রাণিত করেন, কাঁদান এবং মানুষকে সংগ্রামে নেমে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। সেজন্য তাকে আমি আন্তরিকভাবে পছন্দ করি, ধন্যবাদ। প্রিয় সুধীবৃন্দ, এখানে সবাই তো আপনার সুধীর মানুষের আছেন। যে ব্যক্তিত্বকে নিয়ে এই বইটির সংকলন, এই ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে হলে বহু সময় দরকার, একদিন, দুই দিন, 3 দিনও সম্ভব নয়। এক একটা বিষয় তার জীবনে যতটুকু দিন ছিলেন বেঁচে, তার প্রত্যেকটি সময় তিনি যেন মনে হয় যেটা সদ্ব্যবহার করে গেছেন। আমি শহীদুল জিয়া রহমানকে দেখি একটা বড় ক্যানভাসে, সেই ক্যানভাসটা আমার জাতির ক্যানভাস, আমার জাতির জন্মের ক্যানভাস, আমার জাতি গঠনের শুরুর ক্যানভাস। শহীদুল জিয়া রহমান একটা কেউ চিনতেন না, কেউ চিনতেন না। আমরা প্রথম যারা সংগ্রাম করছিলাম, যুদ্ধ করছিলাম, একটা ভয়াবহ একটা দানবীয় একটা শক্তি পাকিস্তান সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে যখন আমরা সংগ্রাম করছিলাম পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে, আমরা তাকে চিনতাম না। কিন্তু 1971 সালে সেই মুহূর্তে, যে মুহূর্তে আমরা একেবারে দিকভ্রান্ত, রাজনৈতিক নেতৃত্ব শেখ মুজিব পাকিস্তানকে দল দিয়েছেন, বাকিরা পালিয়ে গেছেন, যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা কেউ নেই। সেই সময় তার ওই যে ঘোষণাটা আপনারা সবাই জানেন, স্বাধীনতার ঘোষণা দেওয়া, এটা আমাদেরকে নতুন করে আশা জাগিয়েছিল, আমাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেদিন অনুপ্রেরণা দিয়েছিল। এটা একটা বাস্তব কথা, সত্য কথা। এরপরে যুদ্ধ 9 মাস আপনারা সবাই জানেন, যুদ্ধ করেছেন। যারা তার সঙ্গে যুদ্ধ করছেন তাদেরও গল্প আছে, অনেক মহৎ, মহান এবং অত্যন্ত রোমাঞ্চকর যুদ্ধের কাহিনী আছে। তারপরের 5 বছর বাংলাদেশের জাতির জন্য অত্যন্ত একটা করুণ সময়, বাকশাল সময়, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা দেওয়ার আগে পর্যন্ত। ঠিক একইভাবে যেটা আমরা ফ্যাসিস্ট সময় দেখেছি, হত্যা, নির্যাতন, গ্রেফতার এবং মানুষকে মানুষ মনে না করা, আত্মঘরিতা, সব শেষে একদলীয় শাসন ব্যবস্থা, যেটা আমরা কোনোদিনই চাইনি। সেই ব্যবস্থা যখন পট পরিবর্তন হলো এবং খুব বিয়োগান্তক, ট্র্যাজিক পরিবর্তন হলো, তখন আবার এই মানুষটির নামই কিন্তু আমাদের সামনে আসে। সেদিন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় তার নামটি এসেছিল শুরুটাতে, আবার সেই সময়ে আমরা শুনলাম তার কথা, যে আমি মেজর জেনারেল জিয়া বলছি। 7ই নভেম্বরে সেই সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সবসময় যে কাজটি করেছেন, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। এটা তার সেই সময়কার একটা বড় সাফল্য বলে মনে করি। আমি শহীদকে দেখি তার যে দর্শন, বাংলাদেশ জাতীয়তার যে দর্শন, তার সঙ্গে পলিটিক্সের তার যে কাজ, এটাকে আমি বলতে চাই পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, অর্থাৎ সকলকে নিয়ে একসাথে কাজ করার এবং একটা রিকনসিলিয়েশন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ ঐক্য করে সামনের দিকে যাওয়া। এটা ওই সময় সবচেয়ে বেশি কাজ করেছে। যে আপনারা দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন গণতন্ত্র, তার বহুদিনের গণতন্ত্র তিনি নিয়ে আসলেন, সে প্রথম যে রাজনৈতিক দলগুলো আপনারা সেখানে নিবন্ধিত হল, তার মধ্যে প্রথম ছিল আওয়ামী লীগ।
কারণ আওয়ামী লীগ তো ছিল না, আওয়ামী লীগ তো প্রভাবশালী গিয়েছিল। এবং আরেকটি দল আসলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিএল, নিবন্ধনের ক্ষেত্রে এবং যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যে পার্লামেন্ট গঠিত হলো, সেই পার্লামেন্টে আওয়ামী লীগের 39 জন, আইডিএলের 17 জন ছিলেন সেই সময়, আমার যদি মনে করে, আবার ঠিক মনে নেই, আমাদের মৌলানা আব্দুল রহিমের নেতৃত্বে। এবং সেখানে মোহাম্মদ দোহা, চরমবাম, রাশেদ খান মেনন, সুরজিৎ সেনগুপ্ত, প্রফেসর মুজাফর আহমেদ, সবুল খান, শাহজুদুর রহমান, অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে কিন্তু নতুনভাবে ঐক্যবদ্ধ করে তিনি এগোতে চাইলেন তার বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে। আমি ওইভাবে দেখার চেষ্টা করি। আমি সেদিনই বলি যে নেলসন ম্যান্ডেলা ঠিক যেভাবে তার সব শত্রুদেরকে নিয়ে, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু পলিটিক্স অফ রিকনসিলিয়েশন শুরু করেছিলেন, আমার প্রেসিডেন্ট সাহেব জিয়াউর রহমানও কিন্তু সবাইকে নিয়ে সেই পলিটিক্স অফ রিকনসিলিয়েশনের কাজটা শুরু করেছিলেন। এটা ঠিক বর্ণনা করা যাবে না জিয়াউর রহমান কি রকম জনপ্রিয় ছিলেন, মানুষের থেকে কত ভালোবাসতেন। এই লোকটি যেন তার সব মানুষের কাছে যেন তাদের আপনার ত্রাণকর্তার মতো শেষ হয়ে গিয়েছিল। আমি বক্তব্য খুব সংক্ষেপ করব, যে কথাগুলো আমাকে সবসময় মনে হয় সে কথা বলতে চাই। কারণ উনি যেদিন শাহাদাত পালন করলেন, সেদিন তো মনে হল যেন গোটা বাংলাদেশ একেবারেই আপনার নিমজ্জিত হয়ে গেল অন্ধকারে। আপনার ওই সময় টাইম ম্যাগাজিনে আপনার ফ্রন্ট পেজ ছবি ছাপা হয়েছিল, সেই ছবিতে ছিল একটা রিক্সার পেছনের ছবি এবং সেখানে আপনার জিয়াউর রহমানের ছবি। তো যে টাইম ম্যাগাজিন সেই রিপোর্টার তিনি জিজ্ঞেস করেছিলেন একজন রিক্সাওয়ালাকে, যে ছবিটা লাগিয়েছিল জিয়াউর রহমানের, তুমি এই প্রেসিডেন্টের ছবি লাগিয়েছিল? বলছে এই লোকটি ছিল আমাদের স্বপ্ন, আমরা একে দেখেই মনে করেছিলাম যে আমরা এই দেশটা আবার জেগে উঠবে। আস্তে সে চলে গেছে, মনে হচ্ছে আমরা সব অন্ধকারে চলে গেছি। এইরকম সৎ ভালো লোক আমরা আর পাবো কিনা সন্দেহ। তো দেখুন, তার কাছে ওই জায়গা থেকে পৌঁছেছে। তার অনেকদিন পরে এরশাদ সাহেবের শাসনের সময় আমি আমার বড় অগ্নিপতি জেলা মাহবুবের দেশের বাড়ি জগৎপুর আমি গিয়েছিলাম। ওইখানে এই ঘুরতে আমরা এক কৃষকের বাড়িতে আমরা ঢুকলাম। তো গিয়ে ওখানে উনি যা হয় আমাদের মানুষকে খুব আপনার অতিথি পড়ান, তার সাথে সাথে কিছু কলা বা যা আছে নিয়ে আসছে। ঘরে দেখলাম তার যে বাঁশের বেড়া বলি আমরা, যে ঘরের মধ্যে দেওয়া বাঁশ দিয়ে তৈরি করা যে ঘরটা, তার মধ্যে খবরের কাছ থেকে ছেঁড়া একটা ছবি জিয়াউর রহমান। আমি অবাক হয়ে গেলাম, এই লোকটা এই ছবিটা কেন? বলছে বাবা, আমরা যারা কৃষিকাজ করি, কৃষক, আমরা এই লোক থেকে কোনোদিন ভুলবো না। দেখেন, সে হয়তো তাকে কোনোদিন দেখেও নি, কিন্তু তাকে তারা ভুলতে পারে না। কারণ জিয়াউর রহমান যে কথা বললাম, তার অসাধারণ একটা যে ক্ষমতা মানুষকে আকর্ষণ করবার, সেটাকে নিয়ে তিনি যখন জাতিকে ঐক্যবদ্ধকে এগিয়ে যেতে চেয়েছেন, যে কাজগুলো তিনি করেছেন, শুরু করেছিলেন, এই কাজগুলো ছিল জাতি গঠনের কাজ, খাল খনন কর্মসূচি। তার আমাদের মনে থাকার কথা, কিন্তু সবাই আছেন, রিসার্চাররা আছেন এখানে। 1975 আগে, অর্থাৎ 75 থেকে আগে বাংলাদেশের লোকসংখ্যা ছিল 7.5 কোটি। খাদ্য ঘাটতি ছিল প্রায় 28 লক্ষ টন খাদ্য ঘাটতি। দুর্ভিক্ষ হয়েছিল 74 সালে, 1974 সালে, মনে থাকার কথা। এবং আপনার বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলেছেন, সে দুর্ভিক্ষটা মানুষের তৈরি করা ছিল,
অর্থাৎ আওয়ামী লীগ শাসক গোষ্ঠীর কারণে সে দুর্ভিক্ষ হয়েছিল। সেই ঘাটতি পূরণ করে জিয়া রহমানের কৃষি নীতির কারণে এবং তার কৃষককে জাগিয়ে তোলার কারণে, উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসার কারণে অল্প সময়ের মধ্যে সেই বাংলাদেশে সারপ্লাস প্রোডাকশন হলো এবং বাইরে রপ্তানিও করা হয়েছিল। এই কথাগুলো আমাদের বারবার করে মনে করা দরকার, এই জন্য যে এই মানুষটা অতি অল্প সময় কিভাবে একটা অলৌকিক ক্ষমতার মধ্যে দিয়ে যেন সেই কাজগুলো করতে পেরেছিল। আমার মনে আছে সেই সময় ইরাক এবং কুয়েতের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, তাই না? সেই যুদ্ধে তাকে যুদ্ধ বন্ধ করার জন্য তাকে মধ্যস্থতাকারী হিসেবে আরব দেশগুলোর দায়িত্ব দিয়েছিল। ইরাকিরা। আপনি যদি সৌদি আরবে যান, গিয়ে দেখবেন যে জিয়া গাছ, নিম গাছ, এবং সেটা সমস্ত কিন্তু আমরা এই জিয়া রহমানের আমি সিঙ্গাপুরে আপনার ওই যে বোটানিক্যাল গার্ডেন আছে, বোটানিক্যাল গার্ডেন দেখতে গিয়েছিলাম। ওইখানে যে গাইড ছিল, সেই গাইড আমাকে বললো যে আপনাদের দেশের এক প্রেসিডেন্টের একটা গাছ এখানে লাগানো আছে। বললাম যে একটা চমৎকার নিম গাছ উনি লাগিয়েছেন, নিচে প্রেসিডেন্ট সাহেবের নাম লেখা আছে। এই যে মানুষটি এক অল্প সময়ের মধ্যে সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছিল। আমাদের মাহমুদুল্লাহ সাহেবের একটা বই আছে তার উপরে, পলিটিক্যাল বায়োগ্রাফি অফ জিয়া রহমান। ওইখানে শেষের দিকে, বছরের শেষে, তখনকার যে অ্যাম্বাসেডর উইলিয়াম বি বাইনাম, তার একটা কমেন্ট আছে। সে কমেন্ট হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়া যদি 1981 সালে নিহত না হয়ে 1975 সালে নিহত হতেন বা 71 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ লাইবেরিয়া বা আফগানিস্তানের মতো ফেইল স্টেট হয়ে যেত। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। কি ছিল এই মানুষটার মধ্যে, যে মানুষটা এত অল্প সময় সমগ্র পৃথিবী মানুষ, বাংলাদেশের মানুষ সকলকে উজ্জীবিত করে